কত দূর হলো? 12 পর্যন্ত হয়ে গেছে। স্যার হয়েছে 12 পর্যন্ত। ঠিকই আছে। দেন 16 পর্যন্ত হলো। ইয়েস স্যার। সতেরো থেকে 20।
টাইমস আপ হয়ে গেছে, সবাই কি শেষ হয়েছে? ইয়েস স্যার, শেষ। বাকি আছে কারো? হুম, কারো কি বাকি আছে? ওকে, আশা করি কারো বাকি নেই। সো অ্যান্সার গুলো শেয়ার করছি এখন। অ্যান্সার মিলে কার কয়টা হয়েছে ইনবক্স করেন। স্যার ছবি দিতে হবে? হ্যাঁ, ইনবক্সে শেয়ার করেন। হতে পারে দুইটার পুর যে ডিফারেন্স সেটা আপনাকে বের করতে বলতে পারে। দেন আপনাকে হয়তো বলতে পারে যে মার্জিনাল কস্টিং প্রফিটের ডেটা থেকে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট, অথবা অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ডেটা থেকে মার্জিনাল কস্টিং এর প্রফিট ক্যালকুলেট করতে বলতে পারে। এখন মার্জিনাল কস্টিংটা আসলে কি? কস্ট ক্যালকুলেশনের যতগুলো পদ্ধতি আছে প্রত্যেকটাই আসলে একটা অল্টারনেটিভ। তো মার্জিনাল কস্টিং সিস্টেম ইজ অ্যান অল্টারনেটিভ কস্টিং সিস্টেম টু অ্যাবজর্পশন কস্টিং। আপনি কস্টিং অ্যাবজর্পশনের চেষ্টা করতে পারেন মেথডে, আবার মার্জিনাল কস্টিং করতে পারেন। সো বাট দুইটার মধ্যে ডেফিনেটলি কিছু গ্যাপ আছে, বেসিক ডিফারেন্স আছে, সেগুলো কনসিডারেশনে নিতে হবে যখন আপনি ক্যালকুলেশন করবেন, প্রফিট ক্যালকুলেশন বা কস্ট ক্যালকুলেশন, হোয়াট এভার ইটস। So with marginal costing, only variable production costs are included in with the valuation of units. প্রোডাক্টের ইউনিট কস্ট যখন আমরা ক্যালকুলেট করি শুধুমাত্র ভেরিয়েবল কস্টকে কনসিডার করি আন্ডার মার্জিনাল কস্টিং। বাট on the other hand, we consider marginal cost as well as a portion of fixed production cost. অর্থাৎ ফিক্সড প্রোডাকশনের একটা অংশ আমরা প্রোডাক্ট ইউনিট প্রাইস ক্যালকুলেশনে কনসিডার করে আন্ডার। এই যে বেসিক পার্থক্যটা এখানে, একটা ফিক্সড প্রোডাকশন কস্টকে কনসিডার করে আর একটা শুধুমাত্র মার্জিনাল কস্ট গুলো নিয়ে ক্যালকুলেশন করে। So the marginal production cost per unit usually consists of variable যতগুলো কস্ট আছে, ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেডস। এন্ড এই যে আমরা ক্যালকুলেশন করি সেলস প্রাইস থেকে, আমরা যখন কস্ট প্রাইস বাদ দিই একটা ফিগার আসে। 100 টাকা প্রোডাক্ট, 100 টাকা প্রোডাক্ট সেল করলাম আমরা, সেটা প্রোডাকশন কস্ট হতো 80 টাকা। এই যে সেলস এর থেকে প্রোডাকশন কস্ট বাদ দিলে যে 20 টাকা আসলো, এই 20 টাকাকে আমরা বলি হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। অর্থাৎ এক ইউনিটের বিক্রির থেকে আমার কন্ট্রিবিউশন হয়েছে বা
সেলস এতে প্রোডাকশন কস্ট বাদ দেওয়ার পরে আমার এই টাকা আছে হাতে। সেটা প্রফিটও হতে পরবর্তীতে প্রফিটেও দাঁড়াইতে পারে অথবা আরো কিছু খরচ বাদ দিয়ে হয়তো নেট প্রফিট বা লস হোয়াট এভার ইট ইজ হবে। So contribution is an important measure in marginal cost and it is calculated as the difference between sales value and marginal cost. Marginal cost এর আরেকটা নাম হচ্ছে variable cost. এটা একটু খেয়াল রাখেন। মার্জিনাল কস্টের আরেকটা নাম হচ্ছে variable cost. The term contribution is really short for contribution toward fixed overhead and profit. কেন? The contribution per unit can be calculated as follows. Selling price, এর থেকে আমার যত ভেরিয়েবল কস্ট গুলো আছে লাইক ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার, প্রোডাকশন ওভারহেড, মার্জিনাল প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল সেলিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা সব বাদ দিলে আমরা পাবো হচ্ছে টোটাল মার্জিনাল কস্ট মানে টোটাল ভেরিয়েবল কস্ট। সেলস এর থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন পার ইউনিট। সো দ্য ফর্মুলা ফর কন্ট্রিবিউশন পার ইউনিট ইজ সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট। এই উদাহরণটা যদি দেখি আমরা একদম ক্লিয়ার হয়ে যাব এটা থেকে। A particular electrical good is sold for 1009.11. Variable marketing material cost হলো 320 টাকা, the variable labor cost per unit is 192 টাকা and the variable production overhead cost হলো 132 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট হলো 320, 192 এবং 132। On the other hand, এটার একটা ফিক্সড ওভারহেড আছে পার annum 1 লাখ টাকা। পার annum means per year and the budgeted production level is 1000 ইউনিট। আমরা তো বছরে 1000 ইউনিট উৎপাদন করি। আর দেন আমাকে বলেছে যে কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য ইলেকট্রিক্যাল গুড ইজ সিও মানে কারেন্সি ইউনিট কত টাকা আমাকে কন্ট্রিবিউশন করতে হচ্ছে। তো আমরা জানি সেলস এর থেকে ভেরিয়েবল কস্ট গুলো যদি আমরা বাদ দেই তাহলে পেয়ে যাব কন্ট্রিবিউশন পার ইউনিট। তার আমার এখানে সেলস প্রাইস দেওয়া আছে পার ইউনিট 1009 টাকা আর ভেরিয়েবল কস্ট গুলো কি কি আছে আমার ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। ম্যাটেরিয়াল কস্ট 320, ভেরিয়েবল লেবার 192 এন্ড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড আছে 132 টাকা। তিনটা মিলে আমি পেয়ে গেলাম টোটাল ভেরিয়েবল কস্ট বা টোটাল মার্জিনাল কস্ট যে নামই ডাকি আমি। তো সেলস এর থেকে এখন আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা যদি বাদ দেই তাহলে পেয়ে যাব কন্ট্রিবিউশন পার ইউনিট। এইটুকু কি ক্লিয়ার হলো? Yes, sir. ওকে। দেন the absorbed fixed overhead are not included in the calculation of marginal cost price. আমরা যেটা বললাম যে মার্জিনাল কস্টিং শুধুমাত্র ভেরিয়েবল কস্ট ও মার্জিনাল কস্ট গুলো নিয়ে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করে। বাট আমরা যদি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ যাই সেখানে এই ভেরিয়েবল কস্ট গুলোর সাথে ফিক্সড প্রোডাকশন কস্টটাও এসে যোগ হয়ে যেত পার ইউনিট। আমরা আরেকটা সহজ উদাহরণ বা ওয়ার্ক এক্সাম্পল যদি দেখি মার্জিনাল কস্টিং এ কন্ট্রিবিউশন ক্যালকুলেশন করার জন্য। The Water Limited makes a product, the splash, which has a variable production cost of টাকা 6 per unit and sales price 10 per unit. Sales price হচ্ছে 10 টাকা এবং variable production cost আছে 6 টাকা। At the beginning of September 2020, there was no opening inventory and production during month as 20,000 units. সেপ্টেম্বরে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না, প্রোডাকশন হয়েছে 20,000 ইউনিট। ফিক্সড কস্ট আছে 45,000 টাকা। ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে? প্রোডাকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট সবগুলো আছে এখানে। আর দেয়ার আর নো ভেরিয়েবল মার্কেটিং কস্ট। আমাকে কি করতে হবে? কন্ট্রিবিউশন বের করতে হবে এবং প্রফিট বের করতে হবে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর ইউজিং মার্জিনাল কস্টিং প্রিন্সিপল। তাহলে আমরা যদি আগের উদাহরণটা বুঝে থাকি তাহলে এই যে এ তে 10,000 ইউনিট আমি যদি সেল করি স্প্লাশ, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত এবং প্রফিট কত আন্ডার মার্জিনাল কস্ট। ক্যালকুলেট করেন তো।
সিএম কি 40,000 হবে? বুঝি নাই, আরেকবার বলেন তো। কন্ট্রিবিউশন মার্জিন ফর 10,000 is plus 40,000 হবে? 40,000 10 থেকে 6 বাদ দিলে 4, 4 ইন্টু 10 40,000, রাইট। কন্ট্রিবিউশন পার ইউনিট, টোটাল কন্ট্রিবিউশন হলো 40,000 টাকা, পার ইউনিটে 4 টাকা। আচ্ছা, তাহলে প্রফিট কত হবে? প্রফিট তো মনে হবে না, লস হবে মানে 5,000। কত হবে? 5,000 লস। লস, এক্স্যাক্টলি। পরের গুলো একটু করেন তো, 15,000 আর 20,000 এ। স্যার বিতে স্যার কন্ট্রিবিউশন 60,000 আসছে, হুম, আর প্রফিট আসছে 15,000। 15,000। ওকে। সারাসরি কমিউনিকেশন বিল্ড আপ করতে হেল্প করে। এটা 80,000 আসলে, বুঝছো? আর সিতে? স্যার কন্ট্রিবিউশন আসছে 80,000 আর প্রফিট আসছে 35,000। ওকে। আচ্ছা, পার ইউনিট কন্ট্রিবিউশন যেন কত? 4 টাকা। 4 টাকা। বাস, আমরা এইভাবে শর্টকাটে খুব সহজে করে ফেলতে পারি। যেহেতু আমার পার ইউনিট কন্ট্রিবিউশন 4 টাকা, সো আমার 15,000 এ কন্ট্রিবিউশন হলো 60,000, 10,000 এ 40,000, 20,000 এ 80,000। দেন ওটার থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা, এটা হচ্ছে একদম ডিটেইলস ক্যালকুলেশন। সেলস 10 টাকা করে, তারপরে আমার ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আছে 1,20,000, 20,000 যেহেতু উৎপাদন করেছে 6 টাকা করে, সেক্ষেত্রে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলাম 60,000, 10,000 আছে, তাহলে আমি পেয়ে গেলাম কন্ট্রিবিউশন 40,000। দেন আমি ফিক্সড কস্ট বাদ দিয়ে লস দাঁড়াইলো 5,000 টাকা। সেক্ষেত্রে পার ইউনিট লস আসতেছে 50 পয়সা এবং আমার কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 4 টাকা। বাট এটা আমরা এই শর্টকাট মেথডেও করতে পারি, যে আমরা প্রথমে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করে নিই। পার ইউনিটে যেহেতু আমার কস্ট দেওয়া আছে, 10 টাকা হলো সেলিং প্রাইস আর 6 টাকা হলো কস্ট, তাহলে আমরা পার ইউনিট পেয়ে গেলাম 4 টাকা। সো কন্ট্রিবিউশন বের করে নিলাম পার ইউনিট 4 টাকা করে। 10,000 ইউনিট আমি যেহেতু সেল করছি, 40,000, যদি 15,000 সেল করি তাহলে 4 15 60, আবার যদি 20,000 সেল করি তাহলে 4 20 80। দেন আমরা এটার থেকে ফিক্সড কস্ট গুলো বাদ দিলাম, আমরা পেয়ে গেলাম প্রফিট। তাহলে in conclusion we can say that the profit per unit varies at different level of sales because the average fixed overhead cost per unit changes with the volume of sales. এটা একদম আমাদের শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের কন্ট্রিবিউশন ফিক্সড কস্ট পার ইউনিট অলওয়েজ ভেরিয়েবল। কারণ কি, আমি প্রোডাকশন যত বেশি করব ফিক্সড কস্ট পার ইউনিট তত কমে যাবে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, টোটালিও ফিক্সড। ওকে, এটাতে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ওকে, হোপফুলি কোনো কোশ্চেন। তাহলে আপনারা এই কোশ্চেনটা সলভ করবেন। PQR Limited makes 2 products, the low and wash. Information relating to each of these products for April 2011-21 is as follows. Opening inventory নাই, প্রোডাকশন আছে একজনের 15, একজনের 6,000, সেলস আছে 10,000, তাহলে ক্লোজিং ইনভেন্টরি পাবো। দেন আমার সেলস প্রাইস পার ইউনিট, একটা 20, একটা 30, ভেরিয়েবল কস্ট 16 টাকা এবং 20 টাকা, আর ফিক্সড কস্ট আছে 80,000 টাকা। Using marginal costing principle and approach in section 1.3, calculate the profit in April 2021. মার্জিনাল কস্টিং সিস্টেমে আপনাকে প্রফিট বের করতে বলেছে 2021।
প্রফিট বা লস কি আসে পিকিউআর লিমিটেডের? আর 3 মিনিট টাইম আছে এটা কমপ্লিট করার জন্য। যদি কারো হয়ে যায় অ্যান্সার করবেন। টাইমস আপ। কি অবস্থা বলেন, রেজাল্ট বলেন। কন্ট্রিবিউশন পার ইউনিট কত আর প্রফিট বা লস কত? হুম, কি পারা যাচ্ছে না? হুম, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এটা কি পারা যাচ্ছে না? একটু বেশি কঠিন হয়ে গেছে। স্যার আচ্ছা, যেহেতু এটা আমরা সবাই চুপ আছি তাহলে এটা স্যার আপনি করে দেন। এটা তো পারা উচিত না? তো সহজ তো। আমাদের ওপেনিং ইনভেন্টরি তো নাই। প্রোডাকশন করছি 15,000 ইউনিট একটা, আর 6,000 ইউনিট, আর সেলস করছি 10,000 ইউনিট। তাহলে প্রথমটা যেটা লো, সেটার সেলস প্রাইস পার ইউনিট হলো 20 টাকা। আর ভেরিয়েবল কস্ট কত আছে?
ভেরিয়েবল ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ভেরিয়েবল সেল, টোটাল কত? 16 টাকা স্যার। 20 16 টাকা, তাই না? 8 4 12 2 16 আর দিয়ে 20 টাকা না? 16 টাকা প্রথমটা লো আর কি। 8 4 12 12 আর দিয়ে 14 14 আর দিয়ে 16 টাকা, তাই তো? Yes স্যার। জি স্যার 16 টাকা। তাহলে আমার সেলস হলো 20 টাকা প্রাইস কস্ট পার ইউনিট, আর ভেরিয়েবল কস্ট কত? 16 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত সিএম? 4 টাকা। 4 টাকা। 4 তাহলে টাকা। লো এর হলো 4 টাকা। আর ওয়াশের তাহলে কত হয়? সেলিং প্রাইস আছে 30 টাকা, আর ভেরিয়েবল কস্ট আছে কত? 20 20 টাকা। তাহলে কত টাকা হয়? 10 টাকা। 10 টাকা। তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন 10 টাকা। ও সেল করছে কত ইউনিট? ওয়াশ? 10,000 আর 5,000 হ্যাঁ, ওয়াশ কত ইউনিট সেল করছে? 5,000 5,000। আর কন্ট্রিবিউশন পাইছি কত ওয়াশ ওয়াশের? 10 তাহলে তার টোটাল কন্ট্রিবিউশন কত? 50,000 50,000 টাকা। তারপরে লুয়ের সেল করছি 10,000 ইউনিট, ওর কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 4 4 টাকা। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত লুয়ের? 40,000 40,000। তাহলে লো আর ওয়াশ দুইজনের একত্রে কন্ট্রিবিউশন কত? টোটাল কন্ট্রিবিউশন 90,000 90,000। তারপরে আর কি রয়েছে? ফিক্সড কস্ট ফর দ্য মান্থ, সেটা কত টোটাল? প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, কত টোটাল? 80,000 স্যার। 80,000। 90 এবার বলেন। হ্যাঁ, 90,000 আর ফিক্সড কস্ট হলো 80,000। 80,000 তাহলে আমার কি হলো? প্রফিট হলো না লস হলো? প্রফিট কত টাকা? 10,000 হ্যাঁ, ক্লিয়ার হলো কিনা দেখেন। ক্লিয়ার কি হয়েছে? Yes 20 sir. টাকা পার ইউনিট, 16 টাকা বাদ দিলে 4 টাকা, 30 টাকাতে 20 টাকা বাদ দিলে 10 টাকা। এই হলো 50,000 টাকা টোটাল কন্ট্রিবিউশন ওয়াশেস, আর 40,000 হলো লুয়ের। তাহলে টোটাল হলো 90,000। এর থেকে আমার ফিক্সড কস্ট বাদ দিয়ে 10,000 টাকা আমি প্রফিট পেলাম। এটা কি বোঝা গেছে একটু? এই টাইপের অঙ্ক কিন্তু আসে। এখানে কনফিউজড করে কোন জায়গাটায় বলি, আপনি হয়তো কনফিউজড হয়ে যাবেন। ফিক্সড কস্ট দুইবার বাদ দিবেন, একবার লুয়ের থেকে বাদ দিবেন, একবার ওয়াশের থেকে বাদ দিবেন, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। কারণ যেহেতু ফিক্সড কস্ট গুলো কমন পড়ছে, সো এটা দুইজনেরই অংশ। তো এই জন্য আমরা আগে দুইজনের কন্ট্রিবিউশন বাদ দিয়ে বের করে নিয়েছি, দেন আমরা দুইজন এর টোটাল কন্ট্রিবিউশন যোগ করে সেখান থেকে আমরা এই ফিক্সড কস্ট গুলো বাদ দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল কন্ট্রিবিউশন, টোটাল এবং টোটাল প্রফিট। তাহলে আমরা যে ডিফারেন্স বিটুইন টু কস্টিং সিস্টেম ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোস। যে মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং আর কি দুইটা বলতে আমরা এই দুইটাই বুঝি। যে আমরা সামারাইজ করতে পারি কিভাবে, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। In marginal costing, closing inventory is valued at marginal or variable production cost. Closing inventory value হয় marginal অথবা variable production cost. একদম মার্জিনাল কস্টিং, আর কিছু আসে না, শুধুমাত্র মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল। Fixed costs are charged in full against the profit of the for the period in which they are incurred. তাহলে ফিক্সড কস্টটা ইয়ারলি চার্জ হয়, সেটা আমরা করে নিলাম against only the profit for the period. তারপরে no fixed costs are included in inventory valuation. যেহেতু আমার প্রোডাকশন কস্ট বা ওভারহেডের কোনো অংশ আমার মার্জিনাল কস্টিং এ এসে যোগ হয় না, সো আমার ইনভেন্টরিতেও কিছু যোগ হয় না। তাহলে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশনটা, যেহেতু আমরা শুধু মার্জিনাল কস্টিং এ করি, এখানে ফিক্সড কস্টের কোনো কিছু যোগ হওয়ার কোনো সুযোগ নাই। অন দ্য আদার হ্যান্ড, অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং এর মেথডটাই হলো যে এখানে ইনভেন্টরি ভ্যালু হয় কিভাবে,
ফিক্সড প্রোডাকশন কস্টের একটা অংশ বা প্রোডাকশন কস্টের একটা অংশ এসে একটা শেয়ার এসে ফিক্সড প্রোডাকশন কস্ট হিসেবে ইনভেন্টরির সাথে, অর্থাৎ আমরা যখন প্রোডাক্ট প্রাইস ক্যালকুলেশন করি সেটার মধ্যে অ্যাড হয়ে যায়। এই দুইটার মধ্যে মূল পার্থক্য এই জায়গাটা, অর্থাৎ একটা মার্জিনাল কস্টিং এ প্রোডাকশন কস্ট অর্থাৎ ওভারহেডটা একটা কাউন্টিং এ নেয় না, বাট ফিক্সড অ্যাবজর্পশন কস্টিং এ আবার ইনভেন্টরি ভ্যালুয়েশন বা প্রোডাক্ট প্রাইস ক্যালকুলেশনে the fixed production cost ke consideration. This means that the cost of sales in a period will include some fixed overhead incurred in previous period opening inventory values and will exclude some fixed overhead incurred in the current period which is carried over in the closing inventory values. This will be charged as to subsequent accounting. And normally আমরা যে যে ফিক্সড ওভারহেড গুলো এগুলো আসলে ক্লোজিং ইনভেন্টরির সাথেই হয়, কিন্তু এগুলো আমরা নরমালি সাবসিকুয়েন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে বুক করি। এখানে আরেকটা ওয়ার্ড এক্সাম্পল, আজকে একটু মোটামুটি একটু ম্যাথের উপরেই আছি আমরা, ভালো কিছু ম্যাথ পরীক্ষায় আসার মতো। তো একটু খেয়াল করেন, সহজ, জাস্ট একটু মাথায় ঢুকায় নিলে দেখবেন পরীক্ষায় পারবেন। TLF Limited manufactures a single product, the cloud. The following figures relate to the cloud for a 1 year period. Sales আছে আমার, sales and production units আছে 800, মানে আমি প্রোডাকশন করছি 800 ইউনিট, সেলস করছি 800 ইউনিট, আর আমার সেলস ভ্যালু হচ্ছে 16,000 টাকা। তাহলে পার ইউনিটে সেলিং প্রাইস কত? পার ইউনিট সেলস প্রাইস কত? 20 টাকা এক্স্যাক্টলি। প্রোডাকশন কস্ট কি আছে আমার, এখানে ভেরিয়েবল কস্ট আছে 6,400 টাকা আর ফিক্সড আছে 1600 টাকা, অর্থাৎ প্রোডাকশন কস্টের ফিক্সড আছে, ভেরিয়েবল আছে। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা আসলো? পার ইউনিট 8 টাকা স্যার। 8 টাকা। ওকে, 8 টাকা কেমনে হয়েছে একটু বলেন তো? 8,400 ডিভাইডেড বাই 800, তাই তো? 800 ইউনিট 8,400। ওকে, আর ফিক্সড প্রোডাকশন কস্ট পার ইউনিট কত আসতেছে? 2 টাকা। 2 টাকা। বলেন তো এই ফিক্সড প্রোডাকশন কোনটা কোথায় কাজে লাগবে আমার, কোন সিস্টেমে যদি কাজে লাগবে? ইউনিট প্রাইস ক্যালকুলেশনে ফিক্সড প্রোডাকশন কস্ট কনসিডারেশনে নেয় কোন মেথড? ফুললি মেথড। ফুল বা অ্যাবজর্পশন কস্টিং, এই তো? ফুল কস্ট বা অ্যাবজর্পশন কস্ট। তাহলে আমরা যদি মার্জিনাল কস্টিং এ করি সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? মার্জিনাল কস্টিং মেথডে যদি আমরা করি বা ভেরিয়েবল কস্টিং, আমরা প্রোডাকশন কস্ট পেলাম 8 টাকা করে ভেরিয়েবল, আরেকটা কি আছে? সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট আছে একটা ভেরিয়েবল, তাই না? পরেরটাই তো দেখা যাচ্ছে না? সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, ওইটা পার ইউনিট কত? 4। এক্স্যাক্টলি 4 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত আসে? আমি 20 টাকায় বিক্রি করলাম আর আমার 8 আর 4 12 টাকা, তাই তো? তাহলে আমার আন্ডার মার্জিনাল কস্টিং আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 12 টাকা। 8 স্যার। 12 টাকা।
সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এগুলো ওভারহেড তো আর ইয়াতে এসে যোগ হয় না, বাট আমরা হয়তো শর্টকাটে করে ফেলতে পারি। বাট যখন আমাকে বলবে কন্ট্রিবিউশন কত আন্ডার মার্জিনাল কস্টিং, আমরা শুধু ভেরিয়েবল প্রোডাকশন কস্ট বাদ দিব, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট আর এটার মধ্যে আনবো না। আর যখন আমাকে বলবে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত, কন্ট্রিবিউশন পার ইউনিট 8 টাকা, সাথে আরো কিছু যোগ হবে এসে, কি যোগ হওয়ার কথা? ফিক্সড প্রোডাকশন কস্ট এসে যোগ হওয়ার কথা না পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন জি কস্টিং, স্যার। সেটা কত? 2 টাকা। 2 টাকা। তাহলে আমি টোটাল কস্ট পেলাম 10 টাকা, তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত দাঁড়াচ্ছে? হুম 20 টাকা হলো সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট হলো 10 টাকা, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত আন্ডার অ্যাবজর্পশন কস্টিং? 10 টাকা। তাহলে আমার রিকোয়ারমেন্টে কি বলেছে? আচ্ছা আরেকটু পড়ে নেই, যে নরমাল লেভেল অফ অ্যাক্টিভিটি ফর দ্য ইয়ার ইজ 800 ইউনিট, fixed costs are incurred evenly throughout the year and actual fixed costs are the same as budgeted. A predetermined budgeted overhead absorption rate is used for the year. তাহলে there are no inventories of cloud at the beginning of the year. In the first quarter 220 units were produced and 160 units sold. তাহলে আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ফিক্সড প্রোডাকশন কস্ট অ্যাবজর্বড বাই ক্লাউডস ইফ অ্যাবজর্পশন কস্টিং ইউজড। আমরা সেটা বের করলাম, ফিক্সড প্রোডাকশন কস্ট হলো পার ইউনিট 2 টাকা, আমরা সেটা বের করেছি। ক্যালকুলেট ইনভেন্টরি ভ্যালুস পার ইউনিট, আমাদেরকে ইউজিং বোথ অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং। তাহলে ইনভেন্টরি ভ্যালু পার ইউনিট কত টাকা? ক্যালকুলেট ইনভেন্টরি ভ্যালু পার ইউনিটের ইনভেন্টরি ভ্যালু। দুই মেথডে বের করতে বলছে, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এন্ড আন্ডার মার্জিনাল। মার্জিনাল কস্টিং এত সহজ, দেখেন আমরা এটা তো বের করলাম, ওইটাও বের করছি। আমাকে এখন বলতেছে যে বিতে কি বলছে, ক্যালকুলেট ইনভেন্টরি ভ্যালু পার ইউনিট, যে আমরা ইনভেন্টরি ভ্যালু বের করছি পার ইউনিট। অ্যাবজর্পশন কস্টিং কত? 8 টাকা হলো আমার ভেরিয়েবল কস্ট, 2 টাকা হলো ফিক্সড প্রোডাকশন কস্ট, এ হলো 10 টাকা। আর মার্জিনাল কস্টিং এ ওই 8 টাকা, এর বাইরে তো আর কিছু নাই। তাহলে অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড, আমাকে 3 নম্বরে কি করতে বলছে, ক্যালকুলেট দ্য আন্ডার অর ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড। আমি ওভার বা আন্ডার করছি কিনা। তাহলে আমি এক বছরে প্রোডাকশন করি 800 ইউনিট, তাহলে প্রতি কোয়ার্টারে কত করার কথা আমার? এক কোয়ার্টারে 200। কিন্তু এখানে বলছে কি, ইন দ্য ফার্স্ট কোয়ার্টার 220 ইউনিট ওয়ার প্রোডিউসড এন্ড 160 ইউনিট ওয়ার সোল্ড। 220 ইউনিট আমি প্রোডাকশন করে ফেলছি, তাহলে কি আমি ক্যাপাসিটির চেয়ে বেশি করে ফেলছি না? জি স্যার। ওকে, তাহলে 220 ইউনিট আমার লাগে হচ্ছে 200 ইউনিট, তাহলে অতিরিক্ত করছি, যেটাই বের করতে বলছে ক্যালকুলেট আন্ডার ওভার অ্যাবজর্পশন ওভারহেড। যেহেতু আমার ক্যালকুলেশনে আমি প্রোডাকশন করেছি 220 ইউনিট, অর্থাৎ আমার যা রিকোয়ারমেন্ট তার চেয়ে বেশি করেছে, তাহলে এই 20 ইউনিটস আমার ডেফিনেটলি 20 ইউনিটস এর কস্টটা আমার খরচটাকে বাড়িয়ে দিবে না কমিয়ে দিবে? খরচ কি বাড়ায় দিবে না কমায় দিবে? যদি আমার অ্যাকচুয়াল যা তার চেয়ে বেশি খরচ করতে হয়, তাহলে কি আমার টোটাল খরচ বাড়বে না কমবে প্রোডাক্টের? বাড়বে। তাহলে আমাকে বলেছে ক্যালকুলেট ওভার অর আন্ডার অ্যাবজর্পশন ওভার। তাহলে আমি
বেশি উৎপাদন করে ফেলেছি না, তাতে আমার কস্ট একটু বেশি বা ওভার অ্যাবজর্ব হওয়ার কথা নাকি। দেখি আমি বাস্তবে কি হয় তাহলে। আমার ফিক্সড প্রোডাকশন পার ইউনিট কত, 2 টাকা করে না। তাহলে আমি উৎপাদন করেছি কত ইউনিট, 220 ইউনিট। 220 ইউনিটের প্রাইস কত আসে, পার ইউনিট কত, ফিক্সড প্রোডাকশন কত। পার্থক্য তো দুইটা পদ্ধতির পার্থক্য তো ফিক্সড প্রোডাকশন কস্টে, তাই না? তাহলে পার ইউনিট ফিক্সড প্রোডাকশন কস্ট কত, 2 টাকা করে না। জি স্যার। তাহলে আমার ফিক্সড প্রোডাকশন কস্ট দাম, ফিক্সড প্রোডাকশন কস্ট কত, 440। 440 টাকা। এটা কি অ্যাবসর্ব নাকি অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল, তাই না? 220 ইউনিট প্রোডাক্ট প্রোডিউস হয়ে গেছে না, কিন্তু আমার হওয়ার কথা ছিল জি, স্যার। কত ইউনিট, 200। মানে অ্যাবজর্পশন তো আমি 200ই করছি, তাই না? তাইলে 200 ইন্টু 2 তাহলে 400। তা আমি অ্যাকচুয়ালি আমার খরচ হয়েছে 440 টাকা, আমি ধরছি বা অ্যাবজর্ব করছি 400 টাকা, বাকি 40 টাকা কি খরচ ওভার হইলো না আন্ডার হইলো? ওভার হয়েছে। ওভার অ্যাবজর্পশন। তাহলে ওভার অ্যাবজর্ব হয়েছে 40 টাকা। দেখুন তো এটা ক্লিয়ার হয় কিনা, ওই যে সি নাম্বার। অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড আমাদের আছে 400, যেটা আমাদের 1600 টাকা হলো ফিক্সড প্রোডাকশন কস্ট। তারপরে অ্যাবজর্ব আমরা অ্যাকচুয়ালি আসলে অ্যাবজর্ব করছি কত ইউনিট, 220 ইউনিট। তাহলে 220 ইউনিট ইন্টু 2 440। এই 440 মাইনাস 400 গ্যাপ হলো এই 40 টাকা। এটা হচ্ছে কি ওভার অ্যাবজর্ব। তাহলে আমরা কি বের করলাম, ওভার অ্যাবজর্পশন না আন্ডার অ্যাবজর্পশন? ওভার অ্যাবজর্পশন। ওভার আমরা বেশি ধরেছি। আর ডি নাম্বারে দেখি কি বলছে, ক্যালকুলেট প্রফিট ইউজিং মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টিং ইউজ করে প্রফিট বের করতে বলেছে। তাহলে মার্জিনাল কস্টিং এ প্রফিটটা ক্যালকুলেট করে ফেলি আমরা, এটা তো খুবই সহজ। আমার পার ইউনিট কত, কন্ট্রিবিউশন কেউ কি কথা বলছে নাকি বাইরে? আচ্ছা, তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত, 12 টাকা, রাইট? জি স্যার। তাহলে 12 ইন্টু আমার সেলস কত, 160। 160। তাহলে কত হয় 12 ইন্টু 160, ঠিক 12 টাকা করে কতগুলো, সেল কতগুলো বলেন, 160 ইউনিট। 220 ইউনিট প্রডিউস করছি, 160 ইউনিট বিক্রি করছি। তাহলে 12 টাকা করে 160 ইউনিটের দাম কত, 1920 টাকা। 12 ইন্টু 160, তাহলে 1920 টাকা। এখান থেকে বাদ দিব কি, ফিক্সড কস্ট। কি কি আছে, প্রোডাকশন আছে, আর ভেরিয়েবল সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আছে, আর ফিক্সড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আছে। তাহলে আমাদের এবার ফিক্সড কস্ট গুলো বাদ দেন। ফিক্সড কস্ট এক কোয়ার্টারে কত আসবে, নাকি পুরাটাই বাদ দিয়ে দিবেন? আমরা তো এক কোয়ার্টারে করতেছি নাকি, ফার্স্ট কোয়ার্টার, রাইট? তাহলে আমরা কি এক কোয়ার্টারের খরচ নিব না পুরো বছরেরটাই নিয়ে নেব? এক কোয়ার্টার। এক কোয়ার্টার নেব। কত হয় আমার ফিক্সড কস্ট, 400 স্যার। এটা হলো ফিক্সড প্রোডাকশন কস্ট। এর বাইরে আরো দুইটা আছে তো, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্টের মধ্যে ভেরিয়েবলও আছে, ফিক্সড আছে। স্যার ওখানে 600 আসবে, টোটাল 1000 আসবে। 400 ভেরিয়েবল কস্টের থেকে আসবে হলো 4 টাকা করে 160।
4 ইন্টু 160 আর এনে 2400 থেকে আসবে ও না কোয়ার্টারলি ভাগ করবো তাহলে তো 600 এখানে আসবে 800 আর এখানে 600 1400 তাই তো 1400 আর ফিক্সড স্যার। আছে ফিক্সড কত 400 তাহলে টোটাল কত 1800 1800 যদি সব করে হয় স্যার 1800 তো হয় মনে হয় 1800 মাইনাস কত 1920 গ্রস প্রফিট কত 120 120 তাহলে আমার কত হলো দাঁড়ালো প্রফিট কি দাঁড়ালো মার্জিনাল কস্টিং এ আমাদের প্রফিট কি দাঁড়াইলো তাহলে 120 টাকা স্যার 120 কয়টা হুম দেখেন সেলস আমরা 3200 করেছি প্রোডাকশন 220 ইউনিট ফিক্সড অ্যাবজর্পশন কস্ট সেম 220 ইউনিট টোটাল 220 ইউনিট লেস কি ক্লোজিং ইনভেন্টরি কি কি আছে আমাদের এখানে প্রোডাকশন অফ সেলস আছে টোটাল প্রোডাকশন কস্ট আছে গ্রস প্রফিট সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড ফাইনালি ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট তাহলে আমার ভেরিয়েবল আর ফিক্সড কস্ট আসছে 640 আর 600 হলো 1240 তাহলে আমি দেখতেছি আমার প্রফিট কত আসলো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ 360 টাকা আসার কথা এর সাথে আমরা ওই যে ওভার অ্যাবজর্ব করছি মনে আছে না এখানে 40 টাকা যে ওভার অ্যাবজর্ব করলাম মনে আছে জি স্যার ওই 40 টাকা কি বেশি করছি না কম করছিলাম ধরছিলাম কি বেশি না কম বেশি বেশি ধরছিলাম বেশি আমি খরচ যদি ওভার অ্যাবজর্ব করি খরচ যদি আমি বেশি ধরে ফেলি তাহলে আমার প্রফিট কি কম হয় না বেশি হয় প্রফিট বেশি হবে তাহলে আমার প্রফিট কত আসছিল 360 এটার সাথে আরো 40 টাকা যোগ করে দিব তাহলে আমি পেয়ে যাবো কি এই যে দেখেন ক্যালকুলেশনটা প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং আমরা সেলস করলাম 160 ইউনিট 20 টাকা করে 3200 টাকা ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হচ্ছে 1760 টাকা তারপর আসেন ক্লোজিং ইনভেন্টরি আমার হাতে রয়ে গেছে 60 ইউনিট যেহেতু 220 ইউনিট প্রডিউস করেছি 160 বিক্রি করেছি তো 60 ইউনিট রয়ে গেছে সেই 60 ইউনিটের প্রাইস হচ্ছে ষাট ইউনিটের এক্সট্রা কস্ট কত হ্যাঁ পার ইউনিট প্রোডাকশন কস্ট কত মনে থাকে না কিছুই দেখি পার ইউনিট প্রোডাকশন কস্ট কত ফিক্সড প্রোডাকশন কস্ট হ্যাঁ স্যার 2 টাকা 2 টাকা এক্স্যাক্টলি তাইলে আমার 60 ইউনিটে কত টাকা 120 120 টাকা তাহলে আমার 120 মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এই দুইজনের গ্যাপ কত হবে 120 টাকা তাই না দুইটার পার্থক্য তো এই এছাড়া কি আর কিছু আছে ফিক্সড প্রোডাকশন কস্ট ছাড়া বাকি সব তো একই লাইনে আছে তাহলে আমরা এখানে কি করলাম দেখেন সেলসটা দিয়ে দিলাম 160 ইউনিটে 3200 তাহলে প্রোডাকশন কস্ট নিয়ে নিলাম ভেরিয়েবল কস্ট আমরা 220 ইউনিট যেহেতু প্রোডাকশন করেছি 8 টাকা করে 1760 টাকা দেন
আমরা যেহেতু ফিক্সড অ্যাবজর্পশন কস্টিং এ করছি যেহেতু, তাহলে আমার ফিক্সড প্রোডাকশন কস্ট এখানে নিতে হয় পার ইউনিট। আমরা জানি ফিক্সড কস্ট পার ইউনিট আছে এখানে 2 টাকা ফিক্সড প্রোডাকশন কস্ট, তাহলে আমার 220 ইউনিট 2 টাকা করে 440 টাকা। এই হলো আমার যোগফল টোটাল ফিক্সড আর ভেরিয়েবল কস্ট মিললো 2200 টাকা, 1760 আর 440। সাথে এসে ক্লোজিং ইনভেন্টরি যোগ হয়েছে। ক্লোজিং ইনভেন্টরি যে আমরা প্রথমেই ক্যালকুলেশন করে যেটা আসলাম, ক্লোজিং ইনভেন্টরি যেটা, তাহলে ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু আমার রয়ে গেছে কত ইউনিট, 60 ইউনিট, আর কস্ট পার ইউনিট হলো 10 টাকা, তাহলে 600 টাকা। আমি যদি ক্লোজিং ইনভেন্টরি বলে বাদ দেই টোটাল কস্টের থেকে, তাহলে থাকলো 1600। এবার এই 1600 থেকে আমরা ওই যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট বা ফিক্সড কস্ট যেটা আছে এটা বাদ দিয়ে দিই। তাহলে ভেরিয়েবল আছে এখানে 640 টাকা আর ফিক্সড আছে 2400। টোটাল 2400 বা এটা হলো 4 ভাগের 1 ভাগ আর কি, 2400, যেহেতু আমরা এক কোয়ার্টারে কাজ করছি, সো এটা হবে 600। তাহলে 600 আর 640, তাহলে 1240। আমরা টোটাল প্রফিট পাইছি 1650, এর থেকে আমার খরচ আছে 1240, এটা বাদ দিলে আমি নেট প্রফিট পেয়ে যাই 400 টাকা। যদি শর্টকাট মেথডে যাই, আমরা একদম সেলস এর থেকে ভেরিয়েবল খরচ, সেলস এর থেকে আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন পার ইউনিট। শর্টকাট, তাহলে কন্ট্রিবিউশন যখন আমরা পার ইউনিট পেয়ে যাব, তো কন্ট্রিবিউশন ইনটু নাম্বার অফ ইউনিট প্রোডাকশন বা সেলস, সেটা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব টোটাল সেলিং প্রাইস। আর টোটাল সেলিং কন্ট্রিবিউশন পার প্রাইস যে মেশিন যেহেতু জানা আছে, বা কন্ট্রিবিউশন পার ইউনিট যেহেতু জানা আছে, তাহলে পার ইউনিট থেকে আমি যত প্রোডাক্টই থাকে না কেন সেখানে আমি পার ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করে আমি পেয়ে যাব ভ্যালু। এখন প্রফিট ফর দ্য কোয়ার্টারে কি হয় দেখেন, সেটা এখনই করলাম। শর্টকাট মেথডটা করছি আমরা। শর্টকাট মেথডটা হলো যে কি, কন্ট্রিবিউশন পার ইউনিট ইনটু সেলস ভলিউম 160 ইউনিট সমান সমান হলো আমার টোটাল কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। আমি পার ইউনিট আমার 8 টাকা করেছিল, আমি 160 ইউনিট বিক্রি করছি, সো আমার আমি টোটাল কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এখান থেকে ফিক্সড প্রোডাকশন কস্ট, ফিক্সড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাই আমার কাঙ্ক্ষিত সেই নেট প্রফিট। এখন এই মার্জিনাল কস্টিং এর নেট প্রফিট থেকে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর নেট প্রফিট বের করব। তা আমরা জানি মার্জিনাল প্রফিটের বা মার্জিনাল কস্ট ক্যালকুলেশনে আমার এবং অ্যাবজর্পশন কস্টিং এর পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্যই হচ্ছে ফিক্সড প্রোডাকশন কস্ট। তাহলে আমি মার্জিনাল কস্টিং মেথডে প্রফিট বের করে ফেললাম 280 টাকা। এখন আমার ফিক্সড প্রোডাকশন কস্ট কত, আমরা যেটা 60 ইউনিট আমরা পরবর্তী মানে ক্লোজিং ইনভেন্টরিতে রেখে দিয়েছি, ওই 60 ইউনিটে তো গেল, তাহলে ওই 60 ইউনিটের দাম কত, 2 টাকা করে, 60 ইন্টু 2 কত হয়, 120 টাকা না? 120 টাকা। তাহলে দেখেন আমি যদি আচ্ছা, অ্যাবজর্পশন কস্টে আমি যদি মার্জিনাল কস্টিং এর প্রফিট নিলাম কথার কথা, প্লাস যদি করি ফিক্সড প্রোডাকশন কস্ট যেটা অ্যাবজর্পশন কস্টিং এ এডিশনাল চার্জ দিয়েছে, তাহলে আমি কি পেয়ে যাই, অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট। আবার যদি এরকম করি, আমি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট নিলাম, তাহলে 400 টাকা আমার প্রফিট হলো। আমি প্রথমে ক্যালকুলেশন করে নিলাম অ্যাবজর্পশন কস্টিং নিয়ে। এরপরে আমি কি করব, এই 400 টাকার থেকে আমার অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট বেশি হবে না মার্জিনাল কস্টিং এ প্রফিট বেশি হবে, এটাও একটু ক্লিয়ার হওয়া দরকার আছে, বলেন তো। কোন মেথডে প্রফিট বেশি হবে? অ্যাবজর্পশন কস্টিং এর না স্যার? হ্যাঁ, কেন বলেন তো একটু। স্যার ওখানে মানে ফিক্সড কস্ট সহ মনে হয় হিসাব করা হয়, তাই জন্য। যেহেতু ফিক্সড কস্ট অর্থাৎ প্রোডাকশনের প্রোডাক্টের প্রাইস বেশি আসে, তাই না?
প্রোডাক্টের প্রাইস বেশি আসা মানে কি ইনভেন্টরির প্রাইস বেশি আসা, ইনভেন্টরির প্রাইস বেশি আসা মানে কি খরচ কমে যাওয়া না, ইনভেন্টরির প্রাইস যত বেশি প্রফিট তত বেশি। আমার মার্জিনাল কস্টিং এ ইনভেন্টরির প্রাইস কম থাকে এজন্য প্রফিট কম থাকে, আর অ্যাবজর্পশন কস্টিং এ তো ইনভেন্টরি ওই যে প্রোডাকশন করা ফিক্সড কস্টটা ইনক্লুড থাকে, দ্যাটস ওয়াই ইনভেন্টরি প্রাইসও বেশি হয়। সো যেখানে ইনভেন্টরি প্রাইস বেশি সেখানে আমার প্রফিটও বেশি। তাহলে আমি মার্জিনাল কস্টিং থেকে মার্জিনাল কস্টিং এর সাথে যোগ করব, যেহেতু মার্জিনাল কস্টিং এর প্রফিট কম, মার্জিনাল কস্টিং এর সাথে ওই যে ইনভেন্টরির গ্যাপটা ফিক্সড প্রোডাকশন কস্টের জন্য যেটা হয়েছে সেটা যোগ করে দিলে আমি পেয়ে যাবো অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট। আবার অ্যাবজর্পশন কস্টিং থেকে আমরা জানি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট একটু বেশি হয় মার্জিনাল থেকে, তাই অ্যাবজর্পশন কস্টিং এর থেকে বাদ দিব, কি বাদ দিব, ওই ফিগারটাই যেটা আমার দুইজনের মধ্যে গ্যাপ ক্রিয়েট করছে ফিক্সড প্রোডাকশন কস্ট, সেটা বাদ দিলে আমি পেয়ে যাব মার্জিনাল কস্ট। ক্লিয়ার? আচ্ছা, এইখানে মনে হয় আরো একটা রিকোয়ারমেন্ট ছিল, কি রিকোয়ারমেন্ট, হ্যাঁ লাইক একদম ঠিকই বলছে, ক্যালকুলেট প্রফিট আন্ডার মার্জিনাল কস্টিং, এটা বের করলাম, করলাম এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য অ্যান্সার ডি এন্ড ই। এই যে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট এবং মার্জিনাল কস্টিং এর প্রফিটে কেন ডিফারেন্স হলো, এটার ডিফারেন্সটা কেন ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা ডিফারেন্সটা কি ব্যাখ্যা করতে পারবো? একজন একটু ব্যাখ্যা করেন তো দুইজনের ডিফারেন্সটা কেন হলো, মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এ কেন গ্যাপ হলো, পার্থক্য কেন গ্যাপ প্রফিটে। কি বলেন, এক্সপ্লেন করা যাচ্ছে না? পার্থক্যের কারণ কি বলেন দুইটাতে? পার্থক্যের কারণ কি ফিক্সড প্রোডাকশন কস্ট না? হ্যাঁ জি স্যার। সেটাই তো এখানে জানতে চাইছে যে এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য অ্যান্সার। যে ডিতে হয়েছে কি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট, আর ইতে হয়েছে মার্জিনাল কস্টিং এর প্রফিট, তো এই দুইটার পার্থক্য কেন? তো দুইটার পার্থক্য হলো ফিক্সড প্রোডাকশন কস্ট, সেটাই বলবো এখানে। দ্য ডিফারেন্স ইজ প্রফিট ইন ডিউ ইজ ডিউ to the difference valuation of closing inventory. In absorption costing, the 60 unit of closing inventory include absorbed fixed overhead of 120 টাকা করে 2 টাকা. Where therefore cost carried over to the next quarter and not charged against the profit for the first quarter in marginal costing, all fixed costs incurred in the period are charged against profit. এবার আসেন, তো আমরা এটা এখান থেকে একটা কনক্লুশনে যেতে পারি মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। কি কনক্লুশন ড্র করতে পারি? যে মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং আর different techniques for assessing profit in a period. If there are changes in inventories during a period, marginal costing and absorption costing give different result for profit obtained. And assuming that the variable cost per unit and the fixed cost per unit are constant. Variable cost or fixed cost per unit অবশ্যই always constant থাকবে, and if inventory level increase, absorption costing will give higher profit বা report higher profit, তাই না? আমরা বলছি কি absorption costing এর বেশি প্রফিট দিবে, কারণ কি ইনভেন্টরির পরিমাণ যত বেশি প্রফিট তত বেশি হবে। আর আন্ডার মার্জিনাল কস্টিং যেহেতু ইনভেন্টরিতে কিছু যোগ হয় না, সো এখানে প্রফিট পাওয়ার সুযোগ নাই। And if inventory level decrease, absorption costing will report a lower profit. And if the opening and closing inventory levels are the same, marginal costing and absorption costing will give the same profit figure if unit cost remains constant. And finally, in the long run, total profit for a company will be the same. অর্থাৎ আমরা এই যে গ্যাপটা ক্যালকুলেট করি দুইজনের ইনভেন্টরির কারণে, দীর্ঘমেয়াদে যখন আমার প্রতিষ্ঠানে কোনো ইনভেন্টরি থাকবে আন্ডার মার্জিনাল কস্টিং বলেন আর
অ্যাবজর্পশন কস্টিং এ বলেন। যখন আমার প্রতিষ্ঠানে কোনো ইনভেন্টরি থাকবে না, অর্থাৎ কারো যেখানে ইনভেন্টরি নেই সেখানে দিয়ে দেখবেন আমার প্রফিটের পার্থক্য যাচ্ছে না। হয়তো 1 কোয়ার্টারে প্রফিট কম হইলো বা 2 কোয়ার্টারে প্রফিট কম হইলো, বেশি হইলো, দুজনের পার্থক্য হইলো। বাট যে কোয়ার্টারে গিয়ে আমার আর ইনভেন্টরি থাকছে না সেই কোয়ার্টারে গিয়ে ওভারঅল প্রফিট সেম। এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এটা আপনাদের পারা উচিত। The overhead absorption rate for product X is 10 per machine hour. Overhead absorption rate হলো 10 টাকা per machine hour. Each unit of product X requires 5 machine hours. 5 ঘন্টা each unit. তাহলে একটার দাম কত? একটা 1 আওয়ারে কত টাকা? 10 টাকা। 10 টাকা। আর আমার প্রতি ইউনিটে লাগে 5 মেশিন আওয়ার্স। তাহলে আমার একটা ইউনিট উৎপাদন করতে কত টাকার প্রোডাক্ট লাগবে? এক্স লাগবে কতটুকু? 50 টাকা। 50 টাকা। এখন প্রোডাকশন অফ প্রোডাক্ট এক্স লাস্ট পিরিয়ড ওয়াজ 4800 ইউনিট and the sales volume achieved was 4750 ইউনিট। আমি লাস্ট সপ্তাহে কি করছি? 4800 ইউনিট প্রডিউস করছি, 4750 ইউনিট বিক্রি করে দিয়েছি। তাহলে আমার হাতে রয়ে গেল কত ইউনিট? ক্লোজিং ইনভেন্টরি 50। 50 50 ইউনিট। এখন কোশ্চেন, আমাদের আগের কথাগুলো একটু মনে করতে হবে। অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট উড বি কি হবে? গ্রেটার দ্যান দ্য সেম এজ অর লেস দ্যান দ্য মার্জিনাল কস্টিং। 50 ইউনিট ইনভেন্টরি থেকে গেছে। এখন বলেন অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রফিট কি হবে? গ্রেটার দ্যান, সেম এজ অর লেস দ্যান মার্জিনাল প্রফিট, কোনটা হবে? স্যার গ্রেটার দেন হবে না? অবশ্যই গ্রেটার দেন হবে। কারণ কি? দুইজনের পার্থক্যই তো ইনভেন্টরি, তাই না? তাহলে ইনভেন্টরি থাকলে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট অবশ্যই বেশি হবে। তাহলে দ্য অ্যাবজর্পশন কস্টিং প্রফিট উড বি গ্রেটার দেন দ্য মার্জিনাল কস্টিং। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। যেহেতু ইনভেন্টরিতে আছে, না থাকলে সমান হয়ে যেত। এখন বলেন ডিফারেন্সটা কত হবে? প্রফিটের অ্যামাউন্টটা কত হবে? এটা বের করতে বলছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিপোর্টেড প্রফিট উড বি। কত ইউনিট আছে ইনভেন্টরি? 50। আচ্ছা, আর ইউনিটে কত টাকা? 50। 50 টাকা। তাহলে গ্যাপ কত হবে? 2500। ক্লিয়ার? যদি না বোঝেন আবার জিজ্ঞেস করেন, এটা আমরা আরো 2-3টা আগে করে আসছি এরকম সেই। 2500 কেন হয়েছে বুঝছেন? হ্যাঁ, আমাদের দুইজনের প্রফিটের পার্থক্যই তো হয় ইনভেন্টরি ভ্যালুটা না। তাহলে আমার 50 ইউনিট রয়ে গেছে, আর আমরা পার ইউনিটের ভ্যালুয়েশন করছি কত? যে 10 টাকা পার মেশিন আওয়ার এবং 1 ইউনিট উৎপাদন করতে লাগে 5 আওয়ার। তার মানে পার ইউনিটে 50 টাকা লাগে উৎপাদন করে, আর আমার রয়ে গেছে 50 ইউনিট। তাহলে প্রফিটের পার্থক্য হবে এই 2500। ক্লিয়ার? জি স্যার। এই যে দেখেন এখানে একটু এটা ব্যাখ্যা করেছে। বিটুইন রিপোর্টেড প্রফিট উড বি 2500। ক্যালকুলেশন কি? ডিফারেন্স ইন প্রফিট এবং চেঞ্জ ইন ইনভেন্টরি লেভেল, ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন রেট পার ইউনিট। তাহলে আমার 50 ইউনিট চেঞ্জ হয়েছে, আর ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন রেট হলো 50 পার ইউনিট। তাহলে টোটাল 25,000 টাকা। আজকের চ্যাপ্টারটায় ম্যাথ একটু বেশি, কি কষ্ট লাগতেছে বেশি নাকি? না স্যার, না স্যার। রিপ্লাই করতে একটু ঝামেলা হচ্ছে না? যারা বিগার ব্যাকগ্রাউন্ডের, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু খুব সহজে পারার কথা। স্যার আমাদেরকে ব্রেক দিবেন কি? ব্রেক লাগবে এখন? আমি তো চাইছিলাম এই ম্যাথটা শেষ করে দিতে। ব্রেক দিব এখন?
তাহলে স্যার শেষ করে দেন। শেষ করতে লাগবে 15-16 মিনিট লাগবে, একটু বড় আছে। ঠিক আছে, আমরা শেষ একটু করে ব্রেক দেন নিই। স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, একটু ব্রেক নিই। একটু সবার অনেকগুলা ম্যাথ গেছে তো, এই জন্য মনে হয় একটু কনসেন্ট্রেশনে ইয়ে আছে। আমরা কতক্ষণ লাগবে? নামাজের ব্রেক একসাথে দিয়ে দিই, হ্যাঁ? জি তাহলে স্যার। আমরা 15 মিনিটস গুড এনাফ, ওকে? স্যার 9টায় শুরু করি আমরা। ঠিক আছে, ওকে, লেট করবেন না। আমরা আবার ওইখানে যেয়ে শেষ করতে ই হয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে, 9টায় 1500 ইউনিট। 1500 ইউনিট। তাহলে আমার ফিক্সড প্রোডাকশন কস্ট কত বলে দিছে না? আমার ফিক্সড কস্ট হলো 2000 টাকা। এর মধ্যে হুম। 1500 টাকা ফিক্সড প্রোডাকশন কস্ট না? যে 2000 টাকা ফিক্সড প্রোডাকশন কস্ট, তাই তো? এর মধ্যে 1500 হলো ফিক্সড প্রোডাকশন কস্ট। টোটাল ফিক্সড কস্ট 2000, এর মধ্যে 1500 হলো ফিক্সড প্রোডাকশন কস্ট। তাহলে আমি 1500 টাকা যদি ফিক্সড প্রোডাকশন কস্ট হয় পার ইয়ার, এবং আমার নরমাল ইয়া কত, প্রোডাকশন ক্যাপাসিটি কত, আমি প্রোডাকশন করছি কত ইউনিট? 1500। 1500। তাহলে পার ইউনিটে কত? 1 টাকা। 1 টাকা। তাহলে আমার টোটাল কস্ট কত হলো পার ইউনিটে? 5 টাকা। 5 টাকা। টোটাল প্রোডাকশন কস্ট দাঁড়াইলো 5 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত আন্ডার অ্যাবজর্পশন কস্টিং? 1 টাকা। 1 টাকা। তাহলে আমি সেল করছি কত ইউনিট পিরিয়ড 1 এ? 1200। 1200 ইউনিট। তাহলে আমার কন্ট্রিবিউশন কত, টোটাল কন্ট্রিবিউশন? 1200। 1200 টাকা। আর কি খরচ আছে বাকি? কন্ট্রিবিউশনের থেকে বাদ যায় কি পরে? ফিক্সড কস্ট নাকি অন্য কোনো ফিক্সড কস্ট যদি থাকে? অন্য কি ফিক্সড কস্ট আছে আর? আমার টোটাল ফিক্সড কস্ট 2000 না? 2000 স্যার। এর মধ্যে 1500 চলে গেল নাকি ফিক্সড প্রোডাকশন কস্ট, আর রইলো না আদার ফিক্সড কস্ট আছে না 500? জি স্যার। তাহলে আদার ফিক্সড কস্ট 500 বাদ দিলে আমার প্রফিট কত দাঁড়ায় পিরিয়ড 1 এ? 700। 700 এক্স্যাক্টলি। এবার পিরিয়ড 2 তে যাই। পিরিয়ড 2 তে আমার ওপেনিং ইনভেন্টরি আছে কিছু? 300 আছে মনে হয়। 300 আছে, রাইট। আর প্রোডাকশন করেছি 1500 ইউনিট। তাহলে আমি 1800 ইউনিট হলো, এই 1800 ইউনিট সেল করে দিয়েছি। ক্লোজিং ইনভেন্টরি আছে কোনো? নাই স্যার। নাই। এবার তাহলে বলেন তো আমার কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন কত পিরিয়ড 2 তে? পার ইউনিটে আমার কন্ট্রিবিউশন কত? হুম। একটু আগে বের করলাম না? 1 1 1 টাকা। স্যার। 1 টাকা। এক্স্যাক্টলি। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত? 1800 টাকা। 1800। 1800। এইখান থেকে তাহলে প্রফিট বের করতে আর কিছু আছে? ৳1800 তো হলো আমার কন্ট্রিবিউশন। আর কিছু বাদ যাবে? স্যার প্রোডাকশন কস্ট বাদ যাবে মনে হয়। না ফিক্সড আদার ফিক্সড কস্ট। প্রোডাকশন তো চলেই গেল, তাই না? স্যার আদার ফিক্সড প্রোডাকশন বাদ যাবে। হুম, হ্যাঁ আদার। 500 রয়েছে। তাহলে কত হলো আমার প্রফিট, কত হলো? 1300। 1300। তাহলে আমার 2 পিরিয়ডে টোটাল প্রফিট কত হলো? 2000। 2000। ওকে? তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং ক্লিয়ার করলাম। এবার মার্জিনাল কস্টিং এ আসি। মার্জিনাল কস্টিং এ পিরিয়ড 1 এর প্রফিট বের করেন, কত হয়? কন্ট্রিবিউশন পার ইউনিট কত আন্ডার মার্জিনাল কস্টিং? 2 টাকা। 2 টাকা। তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন কত পিরিয়ড 1 এ? 2400। 2400। এক্সিলেন্ট। এখান থেকে বাদ যাবে কি? প্রোডাক্ট কস্ট স্যার ফিক্সড কস্ট বাদ যাবে মনে হয় স্যার। হ্যাঁ, কত ফিক্সড কস্ট? ফিক্সড কস্ট এখানে 2000 স্যার। 2000 এক্স্যাক্টলি। মার্জিনাল কস্টিং এ তো আর আলাদা করার কিছু নাই, তাই না? তাহলে আমার প্রফিট কত জি দাঁড়াইলো? স্যার। 400। 400। এবার পিরিয়ড 2 টাও করেন। কন্ট্রিবিউশন কত আসবে? 3600। 36। 2000।
2000 বাদ 1400 দিলে কত দাঁড়ায়? 1600, তাই না? 1600 1600। তাহলে টোটাল প্রফিট কত হলো মার্জিনাল কস্টিং এ? 1600 400 2000 আমার অ্যাবজর্পশন কস্টিং এ কত আসছিল? তাও 2000 আসছিল। 2000 আসছিল। দেখেন পিরিয়ড 1 এ আমার অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট আসছে 700 আর মার্জিনাল কস্টিং এ আসছে 400। কারণ কি? ক্লোজিং ইনভেন্টরি, তাই না? তাহলে এখানে কত জি ইউনিট স্যার, রয়ে গেছে ক্লোজিং ইনভেন্টরি? 300 300 ইউনিট। আমার প্রোডাকশন কস্ট কত করে? ফিক্সড প্রোডাকশন কস্ট, ফিক্সড প্রোডাকশন কস্ট পার ইউনিট কত? 1 টাকা 1 টাকা। তাহলে 300 ইউনিটে কত? 300 টাকা। তাহলে প্রফিটের গ্যাপ কত? 300 টাকা না? জি স্যার, এক্স্যাক্টলি পরেরটাও তাই দেখেন। সেকেন্ড ইয়ারে অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট হয়েছে 1300 আর মার্জিনাল হয়েছে 1600। গ্যাপ কত? ওই 300 ইউনিটেরই তো, 300 টাকা। কিন্তু এট দ্য ইয়ার এন্ড আমি ওই যে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে ক্লোজিং ইনভেন্টরি যদি যেখানে গিয়ে থাকবে না, অর্থাৎ আর কোন স্টক যেখানে গিয়ে থাকবে না, সেইখানে স্টপ করে আমরা যখন প্রফিট ক্যালকুলেশন করবো ওভারঅল দুই মেথডই দেখবো প্রফিট। তাই পেলাম না আমরা প্রমাণ? টোটাল প্রফিট কত দুই পিরিয়ডে? জি স্যার, 2000 করে না? জি প্রতি স্যার, পিরিয়ডে 2000 করে। প্রফিটের গ্যাপ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন আমরা গ্যাপ পাচ্ছি। কিন্তু টোটাল পিরিয়ডে যেখানে ইনভেন্টরি আর থাকছে না সেখানে গিয়ে প্রফিট হচ্ছে। দেখেন এই যে অ্যাবজর্পশন কস্টিং আমরা তো এটাই করলাম না, 700 1300 টোটাল 2000, 1 টাকা করে যে অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড প্রোডাকশন কস্ট পার ইউনিট, শর্টকাটে 700 1300 2000, মার্জিনাল কস্টিং এ 400 আর 1600 2000। So points to note: the total profit over the two period is the same for both costing system, but the profit in each period is different. আমরা দেখেছি প্রত্যেকটা পিরিয়ডে প্রফিট আলাদা, একজনের 700 একজনের 400, একজনের 1300 একজনের 1600, প্রতি পিরিয়ডে দুজনের প্রফিট আলাদা, বাট টোটালে গিয়ে সেম। So it is important to notice that although production and sales volume in each period are different, and therefore the profit for each period using absorption costing is different from the profit reported by marginal costing. Overall, over the full period, এই 2 বছর হিসাব যদি আমরা করি, total production equals sales volume. The total cost of sales is the same, and therefore the total profit is the same using either system of যে অ্যাকাউন্টিং সিস্টেমে যে কস্টিং মেথডই করি না কেন, টোটাল প্রফিট সেম। এটা একটি ইন্টারেক্টিভ কোশ্চেন। X Limited commenced business on 1 March making one product only. Unit cost information for the product is as follows: variable labor, material, variable production overhead, fixed production overhead, এই টোটাল হলো 20 টাকা। এর মধ্যে ভেরিয়েবল আছে 15 টাকা, 8 5 13 আর 2 15, আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে 5 টাকা। এই হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন কস্ট। The fixed production overhead figures has been calculated on the basis of budgeted output 36,000 ইউনিট। আমরা এই যে ফিক্সড কস্ট যেটা ধরেছি, ধরে নিয়েছি আমাদের টোটাল 36,000 ইউনিট প্রোডাকশন হবে ওভার দ্য ইয়ার। You are to assume that all the budgeted fixed expenses are incurred evenly over the year. March and April are to be taken আমাদের ফিক্সড কস্ট আছে বছরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে ফিক্সড কস্ট আছে 1,20,000 আর ভেরিয়েবল কস্ট আছে 15% অফ সেলস ভ্যালু। সেলিং ডিস্ট্রিবিউশনের মধ্যে ফিক্সড আছে 1,20,000 আর ভেরিয়েবল আছে 15% অফ সেলস ভ্যালু। সেলিং প্রাইস পার ইউনিট হলো 35,000 টাকা, and the number of units produced and sold are as follows: প্রোডাকশন করছি মার্চে 2000 ইউনিট, বিক্রি করছি 1500, এপ্রিলে
প্রোডাকশন করছি 3000, বিক্রি করছি 32। এখন আমাকে কি করতে হবে দেখি। ইফ মার্জিনাল কস্টিং সিস্টেম ইজ ইন অপারেশন, তাহলে আমাকে বের করতে হবে প্রথম মার্জিনাল কস্টিং, দ্য ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি ফর ইচ মান্থ উইল বি। তাহলে দেখি আমরা ক্লোজিং মার্জিনাল কস্টিং মেথডে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করে ফেলি। মার্জিনাল কস্টিং মার্চে ক্লোজিং ইনভেন্টরি ইউনিট কতগুলো, কতগুলো থাকবে? 500 ইউনিট। গ্রেট। তাহলে এখন আমরা এই 500 ইউনিটের যদি কস্ট বের করে ফেলতে পারি তাহলেই তো পেয়ে যাব আমি ভেরিয়েবল কস্ট ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। তাহলে আমার মার্জিনাল কস্টিং এর টোটাল কস্ট কত এখন দেখেন তো, মার্জিনাল কস্টিং কস্ট কত আসতেছে এখানে, টোটাল ভেরিয়েবল কস্ট কত আছে পার ইউনিট? ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 5.25 পয়সা মনে হচ্ছে। এমনি 5.25 পয়সা। আমি তো টোটাল স্ট্যান্ডার্ড প্রোডাকশন কস্ট দেখতেছি 20 টাকা। এর মধ্যে ভেরিয়েবল কোনটা কোনটা আছে? 15 টাকা স্যার। 15 টাকা এক্স্যাক্টলি। তাহলে ভেরিয়েবল লেবার 5, ভেরিয়েবল ম্যাটেরিয়াল 8 আর ভেরিয়েবল প্রোডাক্ট তাহলে দুইটা, এই হলো 15 টাকা হলো আমার ভেরিয়েবল কস্ট, তাই না? তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি Yes, sir. ভ্যালু কত? 500 ইউনিট নাকি? 15 ইন্টু Yes, sir. 500 কত হয়? 7,500। ঠিক আছে 7,500। এবার এপ্রিল একটা করেন দেখি, না ইয়ারটা তো মার্চেরটা তো আমি বলে দিলাম, এপ্রিল একটা করেন। কত ইউনিট থাকবে ক্লোজিং ইনভেন্টরি? তো 700 ইউনিট। 700 ইউনিট, একটু হিসাবটা বলেন না কেমনে হইলো? ওপেনিং ইনভেন্টরি 500 ইউনিট আর কি, আর প্রোডাকশন Production, হয়েছে 3200, টোটাল 3200, আর সেল করা হয়েছে 3000। না তাহলে 700 এক্স্যাক্টলি। আর কস্ট কত? ইনভেন্টরি ভ্যালু কত? সেম হতে স্যার 15 দিয়ে মাল্টিপ্লাই করলে 10,500 মেবি। এক্স্যাক্টলি। মেবি কেন, এটাই তো হওয়ার কথা, তাই না? ভেরিয়েবল কস্ট কি আর চেঞ্জ হবে? না স্যার। Okay. তাহলে আমরা মার্জিনালের ইয়ে পেয়ে গেলাম। তাহলে প্রফিট বের করতে বলছি। প্রফিট রিপোর্টেড আন্ডার মার্জিনাল কস্টিং মার্চে কত, এপ্রিলে কত। তাহলে প্রফিট কত হবে? আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? সেলস হচ্ছে পার ইউনিট হলো 35 টাকা করে। আমার ভেরিয়েবল কস্ট আছে কত? হুম, ভেরিয়েবল কস্ট কত? 15 টাকা না? 15 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? হ্যাঁ, সেলিং প্রাইস হলো 35 টাকা, ভেরিয়েবল কস্ট আছে 15 টাকা, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 20 পার ইউনিট। 20 টাকা এক্স্যাক্টলি। এরপর তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন কত হয়? পিরিয়ড 1 এ সেল কত, কত ইউনিট? 2000 ইউনিট নাকি, না 1500 ইউনিট? 1500 ইউনিট স্যার। 1500 15, তাহলে কত হয়? 22,500। আমার এটা হলো টোটাল কন্ট্রিবিউশন। এখান থেকে কি কি বাদ যাবে? ফিক্সড প্রোডাকশন কস্ট। ফিক্সড প্রোডাকশন কস্ট কত হবে?
ফিক্সড প্রোডাকশন কস্ট কত পার ইউনিট? 5 5 টাকা টাকা। আছে, তাই না? 5 টাকা। আমার হুম। কত ইউনিটের ফিক্সড প্রোডাকশন কস্ট হবে এই মাসে, মার্চ মাসে? তো প্রতি মাসে ধরে নিছে না 36,000 ওভার সারা বছরে? এক বছরের প্রোডাকশন কি 36,000 ধরে নিছে না বাজেটের নরমাল আউটপুট? 36,000, জি তাই স্যার। না? তাহলে এক মাসে কতটুকু? 3000। 3,000 ইউনিট। প্রতি ইউনিটে কত? 5 টাকা করে নাকি? জি স্যার। Yes, sir. তাহলে কত হয়? 15,000। 15,000. প্রোডাকশন কস্ট গেল 15,000। আর আমার এই যে সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট আছে 1,20,000 হলো এক বছরে, তাহলে মাসে কত? 10,000। 10,000। তাহলে ওইখানে 15,000, এখানে 10,000। আর ভেরিয়েবল আরো এক্সপেন্স আছে, ভেরিয়েবল সেলিংস এক্সপেন্স আছে হলো 15% অফ দ্য সেলস ভ্যালু। তাহলে সেলস ভ্যালু কত আমার? 22,500। না, পার ইউনিট সেলস কত? 22,500 তো হলো আমার টোটাল কন্ট্রিবিউশন। 35 টাকা না পার ইউনিট সেল? 35 টাকা স্যার। তাহলে সেলস কমিশন যদি 15% হয় তাহলে পার ইউনিটে 5 টাকা 25 পয়সা। আমি বিক্রি করছি কত ইউনিট? 1500 ইউনিট। 8,875 টাকা হলো সেলস কমিশন। তাহলে দেখেন কি হয়। বাইশ 1,125 আমরা বের করছিলাম না? আর ওইখান থেকে ওই যে 15,000 আর 10,000 ফিক্সড কস্ট বাদ দিয়ে দিলে আমাদের হয় হচ্ছে লস দাঁড়াইলো 2,825 টাকা। দেখেন তো ক্যালকুলেশনটা বোঝা যায়নি? ওই যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 35 টাকার 15% না, ওইটা আর কি 5 টাকা 25 পয়সা পার ইউনিটে। এটা যদি আমি 1500 ইউনিটে দেই তাহলে চলে আসবে পার ইউনিটে বের করে নিলাম। সেলিং প্রাইস 35 টাকা, ভেরিয়েবল অপারেশন কস্ট আছে 15 টাকা, আর ভেরিয়েবল সেলিং এক্সপেন্স নিয়ে আসছিলাম ওই যে 15% 35 টাকা, এলো 5 টাকা 25 পয়সা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট চলে আসলো 14.75। তাহলে টোটাল কন্ট্রিবিউশন 22,125, আর এর থেকে ফিক্সড ওভারহেড আর সেলিং এক্সপেন্স এটা বাদ দিয়ে আমি লস পেয়ে গেলাম 2,825 টাকা। তাহলে আমার সেম ওয়েতে এপ্রিল মাসের প্রফিট বা লস বের করেন। কন্ট্রিবিউশন তো সেম নাকি? 1475 না? নাকি চেঞ্জ হবে কন্ট্রিবিউশন? আর ইউনিট কন্ট্রিবিউশন কি চেঞ্জ হবে? না স্যার। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত? না 10 দিয়ে বের 10টা আর 15-20 মিনিট, 15-20 মিনিট পর। কত আসলো প্রফিট নাকি লস আসছে? হ্যাঁ, 14 টাকা 25 পয়সা করে আমরা সেল করব কত ইউনিট? 3000। তাহলে কত হয় টোটাল কন্ট্রিবিউশন? 1425 না 1475। 1475 35 মাইনাস 15 আর 1475 কত হয়? 44,000। 1475 ইন্টু 3,000 44,050। এবার কি কি বাদ দিবেন বলেন? ফিক্সড কস্ট কত?
ফিক্সড কস্ট তো সেম না নাকি চেঞ্জ আছে? ফিক্সড প্রোডাকশন কস্ট কত? 15,000। 15,000। আর সেলিং ডিস্ট্রিবিউশন 1,20,000 বছরে, মাসে কত? 10,000। 10,000। 3 আর 10 25,000, বাদ দিলে কত হয়? 19,250। ঠিক আছে, আরেকবার জি স্যার। দেখেন কোথাও ঝামেলা হয় কিনা বুঝতে। এ হলো মার্চেরটা। কি বলছে? সেলিং প্রাইস পার ইউনিট 35 টাকা, ভেরিয়েবল কস্ট আমরা তো দেখলাম 15 টাকা পার ইউনিট বের করলাম, আর ভেরিয়েবল সেলিং প্রাইস, সেলিং এক্সপেন্স যেটা আছে সেটা 35 এর 15% বলছে, 5 টাকা 25 পয়সা। তাইলে সেলস এর থেকে আমি ভেরিয়েবল সবগুলা বাদ দিলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট চলে আসলো 14 টাকা 75 পয়সা। তাহলে আমি বিক্রি করলাম হলো 1500 ইউনিট, তাহলে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন হলো 14 টাকা 75 পয়সা, তাহলে 1500 ইউনিটে 22,125 টাকা। আর ফিক্সড কস্ট বাদ দিলাম, ফিক্সড প্রোডাকশন কস্ট এখানে বলেছে 36,000 ইউনিটের জন্য, আর পার ইউনিট 5 টাকা। 36,000 ইউনিট হলো পার ইয়ার, তাহলে এক বছরে 3,000 ইউনিট, এক মাসে 3,000 ইউনিট। এক বছরে যেহেতু 36,000, এক মাসে আসে 3,000 ইউনিট, 12 ভাগ 36, 3,000। তাহলে 5 টাকা পার ইউনিট আছে, 3 5 15,000 টাকা। আর ফিক্সড সেলিং এক্সপেন্স আছে 1,20,000 ইয়ারলি, তাহলে পার মান্থে আসতেছে 12 দিয়ে ভাগ করলে 10,000। এই আমার প্রথম মাসে লস দাঁড়াইলো মার্চে। আর এপ্রিলে এসে দেখেন সেম, আমার ওই 14-25 হলো, 1475 হলো আমার কন্ট্রিবিউশন পার ইউনিট। আমি 3,000 ইউনিট বিক্রি করেছি, এটা হলো এখান থেকে সেলিং এক্সপেন্স বাদ দিয়ে দিলাম 15 আর 10, আমি পেয়ে গেলাম প্রফিট। সেম ওয়েতে আমাদের দ্বিতীয় অপশনে কি বলেছে? ইফ অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ইজ ইন অপারেশন, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি ফর ইচ মান্থ উইল বি। অ্যাবজর্পশন কস্টিং এ ভ্যালু অফ ইচ ইনভেন্টরি, ভ্যালু অফ ইনভেন্টরি কত পার ইউনিট? এক্সট্রা কাজটা কি করতে হয় অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের? ওভারহেড। হুম, অ্যাবজর্পশন কস্টিং এ আমার এক্সট্রা কাজটা কি? পার্থক্য কি? মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর দুইটার মূল পার্থক্য কি? ফিক্সড কস্ট। ফিক্সড প্রোডাকশন কস্ট, তাই না? তাহলে এখানে আমরা জি। মার্জিনাল আমি ফিক্সড প্রোডাকশন কস্টটা যোগ করি না, এখানে যোগ করব। তাহলে আমার পার ইউনিটে কত হয়? 20 টাকা। 20 টাকা। তাহলে আমার ইয়ে কত, কত ইউনিট রয়েছে ক্লোজিং ইনভেন্টরি মার্চে? 500। 500। তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত মার্চে? 10,000। 500 ইন্টু 20, 10,000। আর ইয়েতে এপ্রিলে? এপ্রিলে কত হবে? 14,000। 14,000। দেখি আমরা ঠিক আছে কিনা। ঠিক আছে তো না? ওকে, এই তো আমরা পেরে গেছি প্রায়। এখন টুতে কি বলেছে? প্রোডাকশন ওভারহেড ফর মার্চ উইল বি আন্ডার অর ওভার অ্যাবজর্বড। প্রোডাকশন ওভারহেড ওভার অ্যাবজর্বড হবে না আন্ডার অ্যাবজর্বড হবে? আমার ক্যাপাসিটি কত পার মান্থে? প্রতি মাসে আমরা কত ইউনিট উৎপাদন করতে পারি? বাজেটেড কত? ভুলে গেছি। এক বছরে কত ইউনিট আমাদের? 30,000 ইউনিট। হ্যাঁ, এক 34। বছরে 36,000। তাহলে পার মান্থে কত? 3,000। 3,000। আমি উৎপাদন করছি কত? 2,000। 2,000। তাহলে কি আমার আন্ডার অ্যাবজর্বড না ওভার অ্যাবজর্বড? আন্ডার অ্যাবজর্ব। এমনি আন্ডার অ্যাবজর্বড। আমি 3,000 এর খরচ তো ধরে রাখছি না, আমার তো খরচ হয়েছে 2,000। তাহলে আমার কি আন্ডার অ্যাবজর্বড না ওভার অ্যাবজর্বড? আন্ডার অ্যাবজর্ব। ওভার অ্যাবজর্বড। আমরা প্রতি মাসে ধরে রাখছি কত টাকা করে ফিক্সড কস্ট? 3,000 ইউনিটের না? 3,000 জি স্যার, ইউনিটের বুঝতে পারছি।
কিন্তু প্রোডাকশন তো করছি 2000, কিন্তু আমি খরচ দিতে হচ্ছে কত ইউনিটের? 3000। 3000 ইউনিটের ক্যাপাসিটি যাচ্ছে 3000 না? তাইলে মার্চে কি আমার ওভার অ্যাবজর্ব না আন্ডার অ্যাবজর্ব? ওভার ওভারঅল ওভার অ্যাবজর্ব। কত টাকা? পার ইউনিটে কত? 5 টাকা। তাহলে 5 টাকা। কত ইউনিট আমি ইয়া করছি, বেশি ধরছি বা কম ধরছি? কত 1000 ইউনিট? 1000 ইউনিট। কত টাকা হবে? 5000। ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে তাহলে এপ্রিলে কি হবে? এপ্রিল আন্ডার অ্যাবজর্ব হবে। 3200 ইউনিট আমি দিয়ে করছি, আমার ইয়া হলো 3000। তাহলে 2200 ইউনিট আমি আন্ডার অ্যাবজর্ব করছি। তাহলে কত টাকা সেটা? 5 টাকা করে 10,000 200 1000। ইউনিট 1000 টাকা। সেটাই বলেছি। 1000। যে মার্চে কি হবে, এপ্রিলে কি 1000 হবে, এবং টাকাটা কত? 1000 টাকা। ক্লিয়ার? ওই যে দেখেন অ্যান্সার 5000 আন্ডার অ্যাবজর্ব আর 1000 ওভার অ্যাবজর্ব। ক্লিয়ার? এবার আসি আমরা লাভ লসে। লস রিপোর্টেড ফর মার্চ উইল বি and profit reported for April will be. মার্চে ডেফিনেটলি লস হবে। কত টাকা? ছোটটাই করি, বড়টা পরে আমরা না হয় করলাম। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? সেলিং প্রাইস হলো 35 টাকা নাকি? জি স্যার। আর ইয়ে কত আমার কস্ট, কস্ট কত আন্ডার অ্যাবজর্পশন কস্টিং? 20 টাকা। 20 টাকা। তাহলে কত হলো কন্ট্রিবিউশন পার ইউনিট? 15 টাকা, তাই তো? 15। তাহলে আমি সেল করছি 1500 ইউনিট। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত? 22,500 22,500। এবার ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত পার মান্থ? অলরেডি 5 টাকা যেটা পার ইউনিট সেটা তো চলেই গেছে নাকি? 20 টাকার মধ্যে চলে আসছে না? সো এটা আর আলাদা করে করার কিছু নাই। তাহলে রইলো এখানে ফিক্সড কস্ট রয়েছে এই যে 1,20,000 পার annum যেটা, তাহলে মাসে কত? 10,000 নাকি? 10,000। আর ওই যে জি স্যার। ভেরিয়েবল সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আছে পার ইউনিট কত? 5 টাকা 25 পয়সা না? 35 জি ইন্টু স্যার। 15%। 35 ইন্টু 15%। 5 টাকা 25 পয়সা। কত ইউনিট সেল করলাম? 1500 1500। ইউনিট। তাহলে 5 টাকা 25 পয়সা 1500 ইউনিট আর 7,875 আর 10,000 আছে ফিক্সড কস্ট 17,875। আর আমার টোটাল কন্ট্রিবিউশন বের করলাম কত? 22,500, তাই না? তাইলে আমার জি স্যার। প্রফিট আসে 4,625 টাকা, তাই না? এখন একটা ঘটনা আছে, আমার প্রোডাকশন তো কম হয়েছে, আমি তাইলে খরচ ধরে রাখছি কত? খরচ যা হওয়ার কথা তার থেকে আমি কি 15,000। খরচ হওয়ার কথা ওইখানে আমি না, ওই যে ফিক্সড প্রোডাকশন কস্ট যেটা আমি কম ধরে রাখছি না? কত টাকা? ওই যে জি মনে আছে স্যার। বের করলাম 5,000 টাকা। এই 5,000 টাকা মাইনাস করতে হবে না? জি। যে টাকাটা আমি জি কম স্যার। চার্জ করে রেখেছি, তাহলে এই 5,000 যদি আমি মাইনাস করি তাহলে আমার প্রফিট কত দাঁড়ায় না লস আসে? 375 টাকা লস আসে। লস এখানে আছে স্যার। 4,025 টাকা ইয়া, কিন্তু ওই যে আমার 5,000 টাকা যে আমি খরচ কম ধরে রেখেছি সেটার কারণে আমার লস চলে আসছে 375 টাকা। ক্লিয়ার? আর পরেরটা এপ্রিলে দেখেন আমার ওই যে 19,225 টাকা 50 টাকা হলো আমার প্রফিট আসে। আর আমি ওই যে ওইখানে তো আবার আমি প্রোডাকশন বেশি করছি না, 200 ইউনিট, 1,000 টাকা আমার হলো প্রফিটের সাথে অ্যাড করতে হবে, যেহেতু আমি কম ধরে রাখছি প্রফিট। 3200 আমি 3,000 এর কস্ট চার্জ করে রাখছি, কিন্তু আমার চার্জ করতে হবে 3200, তাই না? জি স্যার।
আরো 1000 টাকা বাড়ে, এই হচ্ছে আমার 20,250 টাকা। একটু জটিল লাগে প্রথমবার, তো আপনারা 2-3 বার প্র্যাকটিস করলে, কারণ এই যে আমি তো এখনই করাচ্ছি যেহেতু, আর একসাথে অনেকগুলো চাপ যাচ্ছে, এই জন্য হয়তো একটু কিন্তু আমি কিন্তু একই টাইপের অঙ্ক করাচ্ছি, তো একটা পরেরটা ধরার উচিত ছিল, পরেরটা ধরতে পারা। হাউএভার আপনারা যখন 2-3 বার প্র্যাকটিস করবেন দেখবেন যে এটা আপনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। মোটামুটি আমাদের এক্সাম্পল এগুলাই ছিল, ওয়ার্কড এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, ম্যাথস। আমরা এখন একটু এগুলার অ্যাডভান্টেজ থিওরি গুলো একটু আলোচনা করি। মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং যদি আমরা কম্পেয়ার করতে চাই, অ্যাডভান্টেজ গুলা কি অ্যাবজর্পশন কস্টিং এর? অ্যাবজর্পশন কস্টিং এর অ্যাডভান্টেজ গুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে the fixed production costs are incurred in order to make output. It is therefore fair to charge all output with a share of this cost. দুইটার পার্থক্য হলো ফিক্সড প্রোডাকশন কস্ট। অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ফিক্সড প্রোডাকশন কস্টটা প্রোডাক্ট কস্টের সাথে যোগ করি, যেটা অ্যাবজর্পশন কস্টিং বলতেছে যে এটা ভেরি মাচ ফেয়ার, বিকজ এমন হতে পারে যে আমি যে পরিমাণ ফিক্সড খরচ করেছি আমার ইউনিট বা প্রোডাক্ট বিক্রি করে সেটাকে আদায় নাও হতে পারে ভবিষ্যতে। দ্যাটস ওয়াই আমি প্রোডাকশন ইউনিটের সাথে যখন ডিস্ট্রিবিউট করে দিব, এটা আমার আদায় করাটা ইজি হবে এবং কোনো কিছু আনরিকভার্ড থাকবে না। On the other hand, closing inventory values by including a share of fixed production overhead will be valued on the principal required by accounting standard for the financial accounting valuation of inventory for external reporting purpose. আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনের ফিক্সড কস্ট এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সাপোর্ট করে। সো এক্সটার্নাল পারপাসে আপনার ইনভেন্টরিটা সঠিকভাবে ভ্যালুয়েশন করতে একটা সহায়তা করে। A problem with calculating the contribution of various products made by company is that it may not be clear whether the contribution earned by each product is enough to cover ফিক্সড কস্ট। এখন এই যে সবকিছু চিন্তা করলাম আমরা যে ফিক্সড কস্টটা কভার করতে হবে, এখন যা দেখলাম যে আমি পার ইউনিটে করলাম, আমি চিন্তা করছিলাম 10,000 ইউনিট উৎপাদন করব, হয়েছে যে 5,000 ইউনিট, তাহলে বাকি 5,000 ইউনিটের ফিক্সড কস্ট তাহলে আমি আর কিভাবে আদায় এসার্টেন করবো, সেটা তো আর আদায় করার সুযোগ থাকলো না, তাহলে তখনও আসলে ওই আনরিকভার্ড থেকে যেতে পারে। এখন অ্যাবজর্পশন কস্টিং এর পাশাপাশি মার্জিনাল কস্টিং এরও অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে। সেগুলো কি, যে অ্যাবজর্পশন কস্টিং একটু জটিল, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় যে আলাদা আলাদা আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, ইনভেন্টরি ক্যালকুলেশন করা লাগতেছে, কস্ট প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন করা লাগতেছে। বাট মার্জিনাল কস্টিং ভেরি মাচ ইজি, আমাদের কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার এবং সিম্পল টু অপারেট, এন্ড দেয়ারফর দেয়ার আর নো অ্যাপ্রক্সিমেট ফিক্সড কস্ট, অ্যাপরশনমেন্ট অফ ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের অ্যাপরশনমেন্ট নাই, ফিক্সড কস্ট যা আছে তাই হয়ে যাবে, এটা বাদ যাবে আফটার calculation of contribution, so which are frequently done by arbitrary basis. Many costs such as the managing director's salary are invisible by nature, and fixed cost will be the same regardless of volume output. আপনার প্রোডাকশন যাই করেন, আমার মার্জিনাল কস্টিং এ ফিক্সড কস্ট সেম, 3,000 ইউনিটের 3,000 ইউনিটের প্রতি মাসে চার্জ হবে। whereas আমরা কিন্তু দেখেছি অ্যাবজর্পশন কস্টিং আলাদা আলাদা হয়। The cost to produce an extra unit is the variable production cost. আমরা যদি এক্সট্রা ইউনিট, আমার খরচটা হলো, আমি ধরেন আমার ক্যাপাসিটি 10,000 ইউনিট আছে, আমি 1 ইউনিট উৎপাদন করলেও ফিক্সড কস্ট আমার 10,000 এর দিতে হবে, 10,000 ইউনিট উৎপাদন করলেও 10,000 দিতে হবে। তাহলে আমার ক্যাপাসিটি যত, আমি প্রোডাকশন যত বাড়াবো, ক্যাপাসিটির মধ্যে আমার ফিক্সড প্রোডাকশন প্রোডাক্টের কস্ট তত কমে আসবে ক্যাপাসিটির মধ্যে, কিন্তু ফিক্সড ভেরিয়েবল কস্টের প্রাইস শুধু ভেরি করবে, আর কিছু থাকবে না। আন্ডার অ্যাবজর্পশন বা ওভার অ্যাবজর্পশন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি অ্যাবজর্পশন কস্টিং এ যেটা দেখছি যে আমি 5,000 ক্যাপাসিটি 3,000 উৎপাদন করলে 3,000 এরটাই ধরি, আর 2,000 এরটা দেখা যায় ধরা হয় না, তাহলে আন্ডার অ্যাবজর্পশন থেকে যায়। আবার আমার 5,000 ক্যাপাসিটি আমি 6,000 এর ধরে ফেলছি, তাহলে ওভার হয়ে যায়। তো ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশনের একটা হ্যাসেল থাকে, যেটা মার্জিনাল কস্টিং এ নাই। and marginal costing information can be more useful for decision making since it focuses on the variable cost that are most likely to be altered as the result of decisions. এই ছিল আমাদের মার্জিন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মার্জিনাল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং। মোরওভার এই দুইটা মেথডের মধ্যে আমাদের অনেক বেশি ইজি হচ্ছে মার্জিনাল কস্টিং, এবং এটা ফ্রিকোয়েন্টলি ইউজড। বাট যেখানে প্রোডাকশন ক্যাটাগরি লেভেলটা জটিল, হিসাব এফএমসিজি যেখানে জটিল ক্যালকুলেশন থাকে, সেখানে কোম্পানির নেচার অনুযায়ী আসলে আমরা
মার্জিন অ্যাবজর্পশন কস্টিং ইউজ করে থাকি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার 4। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন চ্যাপ্টার 4 এর উপরে, মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। এন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা, যে আপনার এই চ্যাপ্টারের থেকে 3-4টা ম্যাথ, 5টা ম্যাথ আসে। 5টা ধরেন একটা সিনারিও দিয়ে দিল, যে আমরা যেটা করেছি লাস্টে, যে এটা এরকম, এটা বেশ বড়, এটা আসলে হয়তো 10 মার্কসের একটাই আসবে। এটা এই লেভেলের যদি আসে, এখানে এক একটা দেখেন, একটা 3টা রিকোয়ারমেন্ট, একটা 5টা রিকোয়ারমেন্ট, 8টা কোশ্চেন এখানে চলে আসবে। এটা হয়তো দেখা যায় 20-25 মার্কসের কোশ্চেন। তো এই চ্যাপ্টারে কোশ্চেন গুলো এইভাবেই আসে। আবার দেখেন এই যে এখানে আরেকটা যেটা করলাম, সেম জিনিস দেখেন, রিকোয়ারমেন্ট কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ, মার্জিনাল কস্টিং, আপনার প্রফিটও ক্যালকুলেশন করতে হবে, ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে, এট দ্য সেম টাইম আপনার ওভারঅল প্রফিট ক্যালকুলেশন। 4-5টা কোশ্চেন, অর্থাৎ একটা সিনারিওতে থেকে 4টা-5টা কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারের ম্যাথ গুলো যখন করবেন, আপনারা একটু ভেরি মাচ কেয়ারফুল থাকবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, এবং এই চ্যাপ্টারের ম্যাথ আপনার আসবেই পরীক্ষা, খুবই বেশি সম্ভাবনা। ওকে, সো ভেরি মাচ কেয়ারফুল থেকে এটা করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা কি আজকে মক টেস্টটা নিয়ে নিব? আচ্ছা, দেখি একটু অ্যাটেন্ডেন্সটা কি অবস্থা সবার, দেখি আমরা কে কে আছি। আমি একটু আপনাদের ইয়া দেখে নাম বলছি। হ্যাঁ, প্রতীক রক্ষিত আছেন? Yes, sir. ওকে। আতাউল করিম, আতাউল করিম কি আছেন? জসিমউদ্দিন, ওকে। হাবিবা খাতুন, হাবিবা খাতুন, আরকানুল আলম, Yes, sir, Asi. ওকে। এমডি মাহবুব, জি স্যার, রয়েছি। সুহানা আক্তার, জি স্যার আছি। যারা নেই তারা হয়তো 2টা অ্যাটেন্ডেন্স পাবেন না আজকে। আসসালামু স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ নেই তো স্যার, তো আমি একটু বাইরে থেকে জয়েন করেছি ক্লাসে আজকে আর কি। একটু মানে যদি একটু আমারটা যদি মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যেত খুবই ভালো হতো আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর অর্ণব দে না স্যার। অর্ণব দে না? আচ্ছা, জি স্যার। ইয়াতে পাচ্ছি না কেন? হ্যাঁ, পাইছি, শেষে এডি না? ঠিক আছে, ইয়েস স্যার, ARNOB DEY। ঠিক আছে। তৌহিদ, তৌহিদ কি আছেন? ইশরাত জাহান, তিশা, জি জি স্যার আছি। ইকবাল হাসান, ইকবাল হাসান, শেখ সাকিব, হ্যাঁ স্যার আসি। ফারহানা তাবাসসুম, বুশরা আক্তার, প্রেজেন্ট স্যার। রাফিন, হাবিবা, জি স্যার আছি। ওকে, গ্রেট। এমডি রাকিবুল, বেশিরভাগই আছেন, আর অন্যদের তো বললেনই আপনি আছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আজকের ক্লাস সিনোপসিসটা শেয়ার করছি, হ্যাঁ, এদের সাথে ইনবক্সে শেয়ার করছি।
দেখেন তো ইনবক্সে পাওয়া গেল কিনা। ইনবক্সে কি আছে, পেয়েছেন? Yes, sir, পাইছি। ওপেন হয় দেখেন তো ঠিক আছে কিনা। চ্যাপ্টার Yes, 4। sir. Yes, sir. Yes, sir, open is. ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো মক টেস্টের কোশ্চেনটা না, মক টেস্টের কোশ্চেনটা শেয়ার করে দিচ্ছি। চ্যাপ্টার 3। সেদিন এটা মনে শেয়ার করা হয় নাই না, চ্যাপ্টার 2 এর যেটা নিলাম সেদিন এটা শেয়ার করা হয়নি, এটাও দিয়ে দিচ্ছি এখন। চ্যাপ্টার 2 এরটা দিয়ে দিয়েছি, 1 এরটা। এটা কি পাওয়া গেছে, দেখা যাচ্ছে কিনা দেখেন তো চ্যাপ্টার 2। এখন তো সবগুলো পাওয়া গেল কিনা, পেয়েছেন? 2 এবং 3 দুইটাই শেয়ার করেছি আমি। হ্যালো, জি স্যার, পাইছি। ওকে, ডাউনলোড করেন, দেন আমরা আজকের ক্লাস শেষ করছি। আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করা শেষ হলে আমি ক্লোজ করব, ঠিক আছে? ডাউনলোড করা হলে আমাকে জানান। করলাম, দেন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 5 দেন চ্যাপ্টার 6 আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি, আল্লাহ হাফেজ।